This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নদী, তুমি কোথা হতে আসিয়াছ? নদী কোথা থেকে এসছে সেটা তো আমরা একটা ব্যাখ্যা পেয়েছিলাম আর কি, জানি আমরা সবাই, কিন্তু যেরকমভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছিল মহাদেবের জটার থেকে সেটা তো আমরা সবাই জেনেছিলাম। কিন্তু কান্না, সেটা কোত্থেকে আসে? এটা একটা বড় প্রশ্ন। টিয়ার্স কাম ফ্রম দ্য হার্ট, নট ফ্রম দ্য ব্রেন। কান্না হৃদয় থেকে বের হয়, মস্তিষ্ক থেকে নয়। কার কথা জানেন? কথাটা বিখ্যাত, বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির। 24 বছর বয়সে একবার ভিঞ্চিকে গ্রেফতার হতে হয়েছিল, জানেন তো। অভিযোগটা সমকামিতার ছিল, মানে আজকের দিন হলে হতো না, কিন্তু তখন হয়েছিল। আদালতে অভিযোগটা প্রমাণিত হয়নি, বেকসুর খালাস পেয়েছিলেন এই পৃথিবী বিখ্যাত চিত্রকার। যখন ওই লিওনার্দোকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সবাই কান্নাকাটি করছিল, তখন এই কথাটা ভিঞ্চি মৃদুস্বরে বলেছিলেন, টিয়ার্স কাম ফ্রম দ্য হার্ট, নট ফ্রম দ্য ব্রেন। আদালতে দাঁড়িয়ে আজ কাঁদলেন জীবনকৃষ্ণ সাহা। বুঝতেই পারছেন, তার কান্না দেখেই ওই কান্নার উৎপত্তি এবং ব্যুৎপত্তি সম্পর্কে অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে খলবল করছিল। তাই জন্য কোথা থেকে প্রশ্নগুলো এলো জানি না, মাথার থেকে, হৃদয় থেকে আসার বিষয় নেই আর কি। কিন্তু তার কান্নাটা নিশ্চয়ই হৃদয় থেকেই এসছে। মাথা কাটিয়ে দুর্নীতি বার করা যায়, কিন্তু কান্না ওটা হৃদয় থেকে আসে। দেখুন, জীবনকৃষ্ণকে এর আগে সিবিআই ধরেছিল, কিছু প্রমাণিত করতে পারেনি, তাই জন্য ছাড়া পেয়েছিলেন, মানে জামিন পেয়ে গেছিলেন আর কি। ফের গ্রেফতার করেছে ইডি, মানে নিশ্চয়ই কিছু নতুন তথ্য প্রমাণ মিলেছে। এবার লিওনার্দো দা ভিঞ্চি একবার ছাড়া পেয়ে জীবনে আর কোনোদিন ওই জেল বা আদালতের চৌকাঠ পেরোননি। তিনি বিশ্ববিখ্যাত শিল্পী, বড় মাপের শিল্পী। এবার যা ইডি বা সিবিআই বলছে এবং যা আমরা দেখেছি, তাতে জীবনকৃষ্ণ কম বড় শিল্পী না, শিল্পী মানুষ। ভিঞ্চির তুলনায় হয়তো নগণ্য, তাই জন্যই হয়তো দ্বিতীয়বার জেলে গেলেন। কিন্তু তাকেও ওই শিল্পী তকমাটা বা আখ্যাটার থেকে কিছুতেই আলাদা করা যাচ্ছে না, জানেন তো। এটা আপনারাও বুঝতে পেরেছেন, আপনারাও দেখেছেন। এই নিয়োগ দুর্নীতিটাকে শিল্পের পর্যায়ে যে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা আমরা সবাই জানি। ফলে নিয়োগ দুর্নীতির সঙ্গে যার যার নাম জড়িয়েছে, তারা যে প্রত্যেকে একজন শিল্পী, প্রথিতযশা শিল্পী, সেটা নিয়ে আমাদের কারোর মনে কোনো সন্দেহ নেই। ভিঞ্চি সাদা ক্যানভাসে আঁকিবুকি করতেন, আর এই নিয়োগ দুর্নীতির কুশীলবরা, মানে শিল্পীরা, কখনো সাদা খাতায় নম্বর ভরে দিয়েছেন, কখনো কালির এক আঁচড়ে শূন্য হয়ে গেছে 53। বুঝতে পারছেন? শিল্প ছাড়া এরকম কর্মকাণ্ড তো সম্ভব নয়। শিল্পীর আবেগ থাকাটা তো স্বাভাবিক, এটাও আমরা জানি। আবেগপ্রবণ হন শিল্পীরা সবাই। আদালতে ঢোকার আগে আত্মবিশ্বাসী ছিলেন জীবনকৃষ্ণ, কিন্তু আদালতে ঢুকে বিচারকের নির্দেশ যে মুহূর্তে তার কানে ঢুকলো, কান হয়ে হৃদয়ে পৌঁছলো যে তাকে আবার জেলে যেতে হবে, ওই আত্মবিশ্বাসটা গলে আবেগ হয়ে গেল। ছেলে আর স্ত্রীর সামনে তাই হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। দেখুন, কারোর কান্না, কারোর আবেগ নিয়ে হয়তো এরকমভাবে বলা উচিত না, কিন্তু এটাও ঘটনা। ওনাদের যে সাহস আছে সেটা নিয়ে কোনো সংশয় নেই, কারণ সর্বসমক্ষে কাঁদতে গেলে সাহস লাগে, কান্নার জন্যও একটা সাহস লাগে। সুতরাং এটা যে সাহসী, এটা নিয়েও কোনো সংশয় নেই। তাহলে কাঁদলেন কেন? সাহসী আবার কাঁদে কেন? এটাও তো বড় প্রশ্ন। হয়তো আগের বারের সিবিআই হেফাজতটা মনে পড়ে গেছিল। গত 25শে আগস্ট মনে আছে আপনাদের, সেই ফোন ছোড়ার চেষ্টা করলেন, মানে ছুড়লেন আর কি, তারপর নিজেকে সের্গেই বুবকা ভেবে পোল ভল্টে ওই পাঁচিলটা টপকাতে গেছিলেন, কাদায় পড়ে যান। আজ যখন তিনি আদালতে যাচ্ছেন, তার আগেও তো আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে ওই এক চাকরি প্রার্থীর সঙ্গে দাম দর করছেন বলে তিনি অভিযোগ। এবার ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু
প্রশ্নটা তাকে করা হয়েছিল, যাচাই করার জন্যই করা হয়েছিল। উত্তরে তিনি দুটো শব্দ বলেছেন। দেখুন, সবসময় যার নামে, যার সঙ্গে, যার ক্ষেত্রে এই বিষয়গুলো, অভিযোগগুলো ওঠে না, একদম সরাসরি তার কাছে গিয়ে প্রশ্নটা ফেলে দেওয়াটা সব থেকে ভালো। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক। জীবন কৃষ্ণর ক্ষেত্রে হতে দেখুন খানিকটা তো হলোই। আবার বলছি, আমরা ওনাকে প্রশ্ন করে যাচাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা ভিডিওর যাচাইয়ের অনেক রকম পদ্ধতি থাকে, অত কিছু ফরেন্সিক তো করিনি। কিন্তু জীবন কৃষ্ণ আমাদের একটা ধারণা দিয়েছেন, বলেছেন ওটা একটা পুরনো ভিডিও, পুরনো বলেছেন, মিথ্যে বলেননি। আর বলেছেন বাজে ভিডিও, এখানেও বাজে বলেছেন, জাল বলেননি। দেখুন, পুরনো জিনিস যদি এইভাবে পথে বসায় তখন তাকে বাজে বলাই যায়। মানে রাজনীতি এগুলো আমাদের শিখিয়ে দিয়েছে। নিজের অনুগামীরা যদি কখনো কেস খায় তখন তাকে দুষ্টু ছেলে বলতে হয়, নিজের ভিডিও যদি কেস খাওয়ায় তখন তাকে বাজে ভিডিওই বলতে হয়। ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট রুজুমন্দা, পুরনো সব বাজে ভিডিও, পুরনো সব বাজে ভিডিও। আপনি মোবাইল কেন ফেললেন? মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি। কাদা মেখেছিলেন কেন? পড়ে গেছিলাম। পড়ে গেছিলেন আপনি? পড়ে গেছিলাম। সহযোগিতা করতে ইডিটা বাকি ছিল, ইডিটা হলো, ইডিটা বাকি ছিল আমার, ইডিটা হলো। 10 বছর ব্যবসা করে ম্যাডাম বিজনেস পরিবার পিছনে নাকি সম্পত্তি কিনেছিলেন। দেখুন, আদালতে ঢোকার সময় 3টে কথা বলেছেন জীবন কৃষ্ণ, সবটাই কিন্তু মাথার থেকে, হৃদয় থেকে কিনা জানি না, এটা এইটুকু, কিন্তু মাথার চোখটা রয়েছে এটা বুঝতে পারছি। এক, সম্পত্তি যেটা করেছেন তা পুরোটাই ব্যবসা করে করেছেন। 2, ফোন ফেলে বা পালিয়ে গিয়ে বাঁচার চেষ্টা তিনি করেননি, মানে যেটা আমরা দেখেছি সেগুলো ভুল, যা সব সময় দেখা যায় তা আসলে সবসময় যে সত্যি নয় সেটাই বলার চেষ্টা করেছেন। আর 3, সব অভিযোগ বাজে, ভিডিওর মতো। মানে বলতে চেয়েছিলেন হয়তো মিথ্যে, কিন্তু মিথ্যেটা তাড়াহুড়োয় বের হয়নি, হয়তো সেটাও হতে পারে। মানে ওই মাথার থেকে তো মাঝে মধ্যে, বললাম হৃদয়ের যোগ আছে কিনা জানি না, মাঝে মধ্যে হয়তো একটুখানি হৃদয়ের চঞ্চলতাটা মাথার ওপর একটু প্রভাব বিস্তার করে ফেলে, তখন ওই মিথ্যেগুলো বাজেগুলো মিথ্যে, এরকম অনেক কিছু হয়ে যায়, হয়, এটা তো আমরা জানি। সেই গোপাল ভাঁড় বলেছিল নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, গরু হারালে এমনি হয় মা, স্ত্রীকেও মাথা ঠিকঠাক না থাকলে মা বলে মনে হয়। তো যাই হোক, এসব কিছু আমরা ছাড় দিয়েই ধরছি। দেখুন, আদালত থেকে বেরিয়ে এই 3টে কথাই বলতে চেয়েছিলেন, আর আদালতেও তার আইনজীবী এগুলোই বলেছিলেন, মানে এই 3টেই উপজীব্য ছিল মেন। খেয়াল করে দেখুন, এই 3টে অভিযোগিত জীবন কৃষ্ণকে বারবার বিপদে ফেলেছে। দুর্নীতির টাকায় সম্পত্তি, পালানোর চেষ্টা, আর ভিডিও বা ফোন কলের ওই তথ্য প্রমাণগুলো লোকানোর চেষ্টা। দেখুন, আদালত শোনেনি, ইডির আবেদন মেনে বিচার বিভাগীয় হেফাজত দিয়ে দিয়েছে জীবন কৃষ্ণকে, আর তাতেই তো ওই মাথা খাটিয়ে বলা যুক্তিগুলো খালি যাওয়ায় হৃদয় ফেটে কান্না বেরিয়ে এসছে। কান্নাটা তাই হৃদয়ের ডাক, ওটা তো তখনই আসে যখন আর মাথা কাজ করে না। সিবিআই ধরার সময় তদন্তে সাহায্য করেছিলেন, তাই ইডিকে সাহায্য করবেন এটা বলেও আজ বাঁচতে চেয়েছিলেন। হৃদয় বলেছিল হয়তো আদালতে বেঁচে যাবে, কিন্তু আদালত হৃদয়হীনের মতো শেষ পর্যন্ত ফের হেফাজতে পাঠিয়ে দিয়েছে। এবার দেখুন, সিবিআই মামলায় জামিনের পর পাক্কা 15 মাস, তাই কিন্তু হাসি মুখে দেখা গেছিল। তার মনে হচ্ছিল হাসি মুখে তো আরও অনেকে আছেন যারা ওই জামিনে মুক্তি পেয়েছেন, তারা হাসি মুখে ঘুরছেন, সুতরাং হ্যাঁ তিনিও হাসতে পারেন। মানে একদিকে জামিনে মুক্তরা হাসছেন, আর আরেকদিকে যোগ্য শিক্ষকরা কাঁদছেন। হাসি আর কান্না, মানে জীবনের এই দুটো অনুভূতির মাঝখানটায় না একটা অদ্ভুত সূক্ষ্ম লাইন থাকে। যারা খুব ভালো ট্র্যাপিজের খেলা দেখান তারা কিন্তু এই ভারসাম্য বজায় রাখতে পারেন। সরু একটা দড়ির উপর দিয়ে দেখবেন হেঁটে হেঁটে যাচ্ছেন, এই সমস্ত খেলা তারা দেখাতে পারে। হাসি আর কান্নার মাঝে ভারসাম্যটা আনলেন তো জীবন কৃষ্ণ সাহাও। আজ জেলে যাওয়ার নির্দেশ ছিলেন, তিনি কেঁদেছেন, কিন্তু কাঁদতে কাঁদতে হাসি মুখে থাকা মানে জামিনে মুক্ত অভিযুক্তদেরও কি একটা লাইন দেখিয়ে দিলেন। জীবন কৃষ্ণর আইনজীবী আজ কি বলেছেন জানেন? তার মক্কেল থার্ড লাইন, ফার্স্ট আর সেকেন্ড লাইনের যারা, তারা সবাই জামিন পেয়ে গেছেন। কেন বলা হলো কথাটা?
কেন বাকিদের টেনে নিয়ে এসে তার মক্কেলকে পেছনে রাখা হলো? জীবনকৃষ্ণ কি নতুন কোন লাইনের আভাস দিয়ে দিলেন? ভাবতে হচ্ছে তো, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না এই বক্তব্য বা তার আইনজীবীর এই যে জিনিসটা প্রমাণ করতে চাওয়া, বোঝাতে চাওয়া, তার মধ্যে একটা স্পষ্ট বার্তা রয়েছে, আমি কাঁদলে তোমাদেরও হাসি থাকবে না। জামিনে মুক্ত পাওয়ারা এমন কোনো পূর্বাভাস পেলেন না তো? এবার খেয়াল করে দেখুন তো, এই সাম্প্রতিককালে আমরা এই ধরনের একটা বক্তব্য কার কাছ থেকে শুনেছিলাম? পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছিলেন কিন্তু যে যদি আমরা ডুবি তাহলে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবব। তারটা তো সবাই মিলে বলছিল ফাঁকা আওয়াজ। জীবনকৃষ্ণরটা ভাবার বিষয়। মামলাতে অন্য যারা যদি আমার মক্কেলকে লাইন নাম্বার 3-তে রাখা যায়, লেয়ার নাম্বার 3-তে রাখা যায়, তো লেয়ার নাম্বার 2-1 তাদের এগেনস্টে কমপ্লেন ফাইল হয়েছে, তারা এসছেন এবং বেল নিয়ে গেছে। একটা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমরা বেল ফাইল করছি কিনা এবং কবে করছি। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করব। কোর্ট লকআপে কান্না, কোর্ট লকআপে প্রিজন ভ্যানে পুলিশের হুক্কা হওয়া শব্দ, এসব আমরা গত 13 বছর 14 বছরে অনেক দেখি। আমার ধারণা দুর্নীতির সিংহদুয়ারে এজেন্সিগুলি পৌঁছায়। কৃষ্ণ কী করেছেন এখন কোনো ডিফেন্ড করতে যাচ্ছি না, এটা তারা বুঝবেন। আমি তো উল্টো বলছি, ওনার 1 কোটি নিয়ে যদি লাফাচ্ছেন তাহলে বিজেপির মধ্যে থেকেই যে অভিযোগ গেছে নাড্ডা সাহেবের কাছে, যে অভিযোগ গেছে অমিত শাহের কাছে, বিজেপির এক মানে নেত্রী এবং তার আত্মীয় 100 কোটি টাকার অনিয়মের, তো তার বেলা সেন্ট্রাল এজেন্সি বসে যাচ্ছে কেন? দেখুন, একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, অনেকগুলো জিনিস তো খুব ইঙ্গিতপূর্ণ থাকে। এই জীবনকৃষ্ণর আইনজীবী 3rd লাইন দেখালেন। এবার দেখুন মেট্রো রেলে এই 3rd লাইনটাতে তো মৃত্যু ডেকে আনে, এটাই তো আমরা সবাই জানি। ওতেই নাকি ওই কারেন্টটা থাকে, যারা আত্মহত্যা করেন তারা ওই 3rd লাইনটা টাচ করলেই শেষ। অথচ দেখুন জীবনকৃষ্ণ তিনি ওই 3rd লাইন আঁকড়ে বাঁচতে চাইছেন। কি অদ্ভুত না? কোনটা যে কার কাছে মৃত্যু, কোনটা যে কার কাছে জীবন, বোঝাই খুব মুশকিল। অবশ্য জীবনের যত রকম রং আছে এই জীবনকৃষ্ণ সাহাকে দেখে আমরা সেটা দেখতে পাচ্ছি। জল জীবন, জল জীবন মিশনের কথা ভাবছেন তো, আমি দেখছিলাম জলে যখন পড়েছিলেন আর কি। অথবা কাদায় জীবন, কাদামাখা জীবন, এভাবেও দেখতে পারেন। আবার দেখুন, অনেকে বলবেন যে হাসি কান্নার জীবন, এটা তো জীবনের সবথেকে বড় সত্যি। হাসি আর কান্না মাখাই তো জীবন, এটাই তো জীবনের দুটো শেষ কথা। কখনো হাসি, কখনো কান্না। আপাতত তিনি কান্নায় রয়েছেন। আবার দেখুন, এর বাইরে জীবনকৃষ্ণ সাহাকে অনেকে মির্জাফর ভাবছেন। তাই জীবনকৃষ্ণ সাহা তার সহকর্মীদের কাউকে কাউকে মীর কাসেম ভাবতেই পারেন। মনে আছে আপনাদের সেই পলাশির যুদ্ধ? সিরাজদৌল্লা হেরে গেলেন কেন? কারণ সিরাজের বিশ্বস্ত সঙ্গী ওই মির্জাফর ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে বেইমানি করেছিল। সিরাজের পতনের পর ক্ষমতা পেয়েছিলেন মির্জাফর, সেটাই তো চেয়েছিলেন তিনি। কিন্তু ইতিহাস প্রত্যেককে তার নিজের সামনে আয়নাটা ধরে দেখিয়ে দেয়। কর্মফল কর্মা সবার জন্য থাকে, এই জীবনেই ভোগ করে যেতে হয়। সেটা হয়েছিল। মির্জাফরের বিশ্বস্ত সঙ্গী ছিলেন মীর কাসেম। সেই মীর কাসেম মতো একটা সময় মির্জাফরকে ডুবিয়ে দিলেন, ঠিক যেরকম সিরাজদৌল্লাকে ডুবিয়েছিলেন মির্জাফর। তার মানে সিরাজ থেকে মির্জাফর এবং মীর কাসেম শেষ পর্যন্ত সবাই ডুবেছিল। লাভ হয়েছিল কার? একমাত্র ব্রিটিশদের। 200 বছর ভারত এরপর পরাধীনতার কবলে ডুবে গেছিল। এখানেও তো সেরকমই ব্যাপার। নিয়োগ দুর্নীতিতে বাংলাতেও তো শিক্ষা অন্ধকারে ডুবতে বসেছে। তাই জীবনকৃষ্ণ সাহাদের মির্জাফর বাবা হচ্ছে। তখন একই সঙ্গে যারা টাকা দিয়ে ওই চাকরিগুলো পেয়েছিলেন, সেই দাগি বা অযোগ্য, তাদের কি ভাবা হবে? মির্জাফর তারাও। দেখুন, আজ যদি সেই মির্জাফর বলে তাদের ধরা হয়, তাহলে তাদের তালিকা তো আজ প্রকাশ পেয়েছে। সেটা নিয়েও তো মানে প্রকাশ হবে, আদালত বলে দিয়েছে, আদালতে কথা দেওয়া হয়েছে। তারপরেও সেই প্রকাশটা কখন হবে, কিভাবে হবে, তা নিয়ে একদম T20 স্টাইলের একটা
টান টান উত্তেজনা। আগেকার দিনে একটা বেসরকারি বাসে দেখবেন একটা কথা লেখা থাকতো, দিচ্ছি করবেন না, মানে টিকিটটা যখন কাটতে হবে তাড়াতাড়ি কেটে নিন, দেরি করবেন না। যাত্রীদের জন্য কথাটা বাসের ভেতর লেখা থাকতো। আজ সুপ্রিম কোর্ট হয়তো একটা সময় ওরকম কোনো কথা বলে বসতে পারতো এসএসসিকে। সারাদিন ধরে যা চললো না, এছাড়া আর কিচ্ছু জাস্ট মনে পড়ছে না, জানেন তো। প্রথম এসএসসি সূত্রে জানা গেল যে বিকেল 3টের সময় তালিকা প্রকাশ হবে। তারপর বলা হলো, মানে তারও আগে পিছিয়ে যাই, আদালতে প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন তালিকা তো রয়েছে, ওই ওয়েবসাইটে আছে। যেই আদালত চেপে ধরলো তখন বললো না, মানে রেডি আছে, ওয়েবসাইটে তুলে দেওয়া হবে, বললেই তুলে দেওয়া হবে। কোর্ট 7 দিন সময় দিল। তারপর জানা গেল আজকে 3টের সময় তালিকা প্রকাশ, তারপর সেটা পিছিয়ে হলো 4টে, সেখান থেকে পিছিয়ে গেল 7টাতেও তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। অবশেষে 8টায় গিয়ে সেই তালিকা বেরোলো। তালিকা মানে 1800-র একটু বেশি লোকজনের একটা তালিকা। তারিখ পে তারিখ শুনেছিলাম, হ্যাঁ আজকে কি দেখলাম, টাইম পে টাইম। এই যে 8টায় তালিকাটা বের হলো, এটা তো বের হওয়ার কথাই ছিল। এতদিন আগে যখন আদালতে বলে দিয়েছেন, তার মানে তো সব কিছু তৈরি, তাহলে এত দেরি, এত বারবার তালিকায় কি কোনো রকম ভাবনা চিন্তা স্ক্রুটিনি হচ্ছিল, যে স্ক্রুটিনিগুলো এর আগে খাতা দেখার সময় বা রেজাল্ট বার করার সময় করার দরকার ছিল? তাহলে তো এত রকম গোলযোগ, এত রকম অন্যায়, এত বেনজল ঢুকে পড়তো না, তাহলে 26,000-এর চাকরিটা যেত না। তার বদলে এখন কি স্ক্রুটিনি হচ্ছে? এখন যদি স্ক্রুটিনি হয়ে থাকে, মানে যে জিনিসটা তৈরি সেটা যদি এরকম বারবার পেছোতে থাকে, তখন তো ধরতে হবে এটা ভালো করে খতিয়ে দেখা হচ্ছে আর কি, যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে, এরকম ব্যাপার। দেখুন, যেটা হওয়ার ছিল সেটাই হলো, শুধু একটা সংশয় বাড়িয়ে দেওয়া হলো। আপাতত 1804 জন দাগির নাম দেওয়া হয়েছে, 34 পাতায় নাম আর রোল নম্বর সহ সব কিছু প্রকাশ করে দেওয়া হয়েছে। দেখুন, যেটা নেই ওটার পাশে তো স্কুলগুলোর নাম নেই। এবার তাতে যদি কেউ বুঝতে না পারেন, কারণ গোটা যে নামগুলো রয়েছে, কে কার রোল নাম্বার কতটা মুখস্থ করে রেখে দিয়েছেন, কোন স্কুলের টিচার হলে তখন বোঝাটা সুবিধা হতো যে উনি। গোটা বাংলায় তো একই নামের অসংখ্য মানুষ রয়েছেন, ফলে অ্যাটলিস্ট ওই যাদের নামগুলো রয়েছে তাদের সামাজিক সম্মানটাকে আপাতত বাঁচিয়ে রাখতে পারবেন। বললে ওই অমুক, আমি নই, ও সেটা অন্য কেউ হবে, এরম হয়তো বলতে পারবেন। তবে আমরা কিছু নামধাম পেয়েছি, জানেন তো, সেই নামধামগুলো নিয়ে অন্তত আমরা কনফিডেন্ট, কারণ কদিন আগে পর্যন্ত পুরো নামের তালিকা, রোল নাম্বার দিয়ে কোন স্কুল সব কিছু ছিল ওই সাইটে, এসএসসির সাইটে, সেগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে, মানে এডিট করা হয়েছে। হয়তো স্ক্রুটিনি করা হচ্ছিল, সেই জন্যে নামিয়ে দেওয়া হয়েছে, নাকি বিভ্রান্তিটা জিয়ে রাখার জন্য নামিয়ে দেওয়া হয়েছে, যাতে একটা মানবিকতা বোধ কাজ করেছিল হয়তো ভেতরে। দেখুন, আমরা পুরো সময় ধরে কিন্তু আমরা দেখেছি সরকার বা এসএসসি সবার মধ্যেই এই যোগ্য অযোগ্য সবার প্রতি সমান একটা নজর, সবার প্রতি সমান একটা সমবেদনা, এবং কারুর যাতে চাকরি না যায় সেই জন্য একটা তাগিদ। যোগ্য যারা, তাদের জন্য সমবেদনার জায়গা রয়েছে, অযোগ্য যারা দাগি, যারা পয়সা দিয়ে অন্যায়ভাবে এই চাকরিগুলো পেয়েছেন, তারা কীভাবে সমবেদনার যোগ্য হন, কীভাবে হন, সেটা তো আপনারাও সবাই জানেন। ওই তালিকাটা, দাগির তালিকাটা দেখলেই, 1804 জনের তালিকা দেখলেই বুঝতে পারবেন। এবার দেখুন, আপনারা কেউ ভাবছেন তো যে 26,000-এর চাকরি গেছিলো, তখন তো শোনা গেছিলো 6,500-এর মতো দাগি প্রায়। তো এখানে হঠাৎ শুধু 1800 কেন? কারণ এটার মধ্যে শিক্ষাকর্মী নেই। কোর্ট শুধু শিক্ষকদের, মানে যারা দাগি শিক্ষক, তাদের তালিকা দিতে বলেছিল, সেই তালিকাটা দেওয়া হয়েছে, ওই জন্যই 1804। এই তালিকাটা প্রকাশ নিয়ে না, এই সাসপেন্স দেখে একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, এটা বিরোধীদের আবার একটা মুখ খোলার সুযোগ করে দেওয়া হলো। তারা বলতেই পারবেন এখন যে একটা তালিকা প্রকাশ, যে তালিকাটা রেডি বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা প্রকাশে এত সাসপেন্স কেন তৈরি করা হচ্ছে? মির্জাফর ঝাড়াই বাছাই হচ্ছিল নাকি?
নাকি এসএসসি রেজাল্টের মতো এই তালিকাতেও সাদা মার্কারের শিল্পকলা চলছিল? এই মারাত্মক অভিযোগই তো বিরোধীরা তুলছে। এসএসসির এফিডেভিটে যার নাম ছিল তালিকায় নাকি সেরকম কিছু নাম বাদ গেছে। গোটাটাই বিরোধীদের অভিযোগ। কিন্তু একটা কথা তো মানতেই হবে, তালিকায় তো ক্লিয়ার হয়ে গেল অন্তত কে কে টাকা দিয়েছিল। অন্তত এরা যে টাকা দিয়েছিল এই 1804 জন, এটা তো নিশ্চিত। আরও কে কে টাকা দিয়েছিল সেটা এখনও অপ্রকাশিত, কিন্তু 1804 জনের অন্তত নাম পাওয়া গেল যারা নিশ্চিতভাবেই টাকা দিয়েছিল। একটা তালিকায় 1804 জন, বিরাট সংখ্যা। এতজন অন্যায়ভাবে চাকরি পেয়েছিলেন, লজ্জা লাগছে না আমাদের? দেখুন, আরেকটা তালিকাও প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু জেগে উঠল। গতকালই বলেছিলাম, কে টাকা দিয়েছে এটা প্রকাশ্যে বেরিয়ে এলে কাকে টাকা দিয়েছে সেটাও তো প্রকাশ্যে চলে আসবে। সেই জন্যেই কি এত টান টান উত্তেজনা? সকলে একটা ভুল বার্তা বারবার বলছিল চাল কাপড় আলাদা করা সম্ভব না, এখন তো ক্লিয়ার। তাহলে এখন সব যখন ক্লিয়ার, চোর কারা, সাধু কারা, কারা চাল কারা কাপড়, তারপরেও শাস্তিটা কিন্তু আমাদের কোনো রকম লাঘব হলো না। যারা অপরাধী তারা চিহ্নিত হওয়ার পরেও যারা নিরপরাধ তারা কি করে শাস্তি পায়? কোর্টের রায়ে এতদিন পরে দাগি যারা, তাদের নাম দেয়া হলো, নাম প্রথমে আপলোড করা হলো, আবার সেই নামকে সরিয়ে দেওয়া হলো। আবার এখন রাত্রি 8টার সময়, অর্থাৎ অফিসিয়াল টাইম চলে যাওয়ার পর রাত 8টার সময় 1804 জনের নাম তালিকায় দেয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে, এরা যদি টেন্টেড হয়, অর্থাৎ অর্থের বিনিময়ে এরা যদি চাকরি পেয়ে থাকে, যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি পেয়ে থাকে, তাহলে তো প্রথমেই প্রশ্ন উঠবে, যারা টাকা দিয়েছে ঘুষ তারা অপরাধী, আর যারা ঘুষ নিল তারা কি সাধু? কেন আজকের পরে আবার নতুন করে সেই শিক্ষকদের পরীক্ষায় বসতে হবে? বাকি সমস্ত শিক্ষকদের কেন আবার তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না? আজকে দাঁড়িয়ে সবার আগে এই প্রশ্নটা। এই সরকার টেন্টেড এলিমেন্ট তৈরি করেছে। এই সরকার সব থেকে বড় টেন্টেড সরকার। দাগি হচ্ছে এই সরকার। দাগি বলেই তারা তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই সমস্ত দাগি শিক্ষক তৈরি হয়েছে, শিক্ষিকা তৈরি হয়েছে। দেখুন, এই গোটা বক্তব্য শুনলে একটা জিনিস তো পরিষ্কার, সবাই কিন্তু নিজের নিজের জায়গা থেকে গোটা বিষয়টাকে দেখছেন এবং শেষ পর্যন্ত তাদের লক্ষ্য নিজেদের জায়গাটা, অর্থাৎ নিজেদের কতটা রাজনৈতিক লাভ হয়। খেয়াল করে দেখুন, সুকান্ত মজুমদারের বক্তব্য, অরূপবাবুর বক্তব্য বা অধীর চৌধুরীর বক্তব্য। অরূপবাবুর বক্তব্যে তো খুব পরিষ্কার, তারা আবার গোটা ব্যাপারটাকে সেই রকম জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তাদের সরকারের ঘাড়ে যাতে কোনোভাবেই 26,000-এর চাকরি যাওয়ার দায়টা না চাপে। এমন ব্যাপার যে 1800 তো প্রমাণ হয়ে গেল এরাই দাগি, তাহলে কেন বাকিদের চাকরি গেল? মানে আবার কোর্টকে কোথাও গিয়ে একটা ভিকটিম করে দেওয়া। এটা তার মধ্যে বলা থাকছে না যে এই 1800 নিশ্চিত, আর তার বাইরেও কতজন আছে সেটা এসএসসি বার করতে পারেনি। বার করে দিতে যদি পারতো এই 1800-র মতো, তাহলে এই বাকিদের চাকরিটা যেত না। ব্যর্থতা এসএসসির, ব্যর্থতা কোর্টের নয়। এইটাই হচ্ছে মজা, যে যার মতো গোটা ব্যাপারটাকে কিন্তু ব্যাখ্যা করে দেয়। দেখুন, এসএসসির তালিকায় যাদের নাম রয়েছে তাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। আমরা যা দেখলাম, এক, যারা সরাসরি তৃণমূল নেতাদের আত্মীয় বলে পরিচিত, আর যাদের সঙ্গে দুই, রাজনৈতিক সম্পর্ক না থাকলেও দুর্নীতির ফাঁদে পা দিয়ে ফেলেছেন যারা। আচ্ছা, একটা কথা বলুন তো, এরা সবাই কি সত্যি মির্জাফর? দেখুন, আপাত দৃষ্টিতে অযোগ্যদের জন্যই তো যোগ্য শিক্ষকদের চাকরি গেছে, আর তাদের জন্যই ফের একবার চাকরির পরীক্ষায় বসতে হচ্ছে। কিন্তু তারপরেও প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, মির্জাফর তৈরি হলো কেন? এড়ানো যাবে এই প্রশ্নটা আজকের দিনে? উঠোনে মশা মাছি এসে ভনভন করলে প্রাথমিকভাবে দোষটা তো ওই মশা বা মাছিরই, কিন্তু উঠোনে যে নোংরা ফেললো, যে জমা জলগুলো জমতে দিল, তার দোষ? সেটাকে দেখবেন না? এক্ষেত্রে ইতিহাস থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বর্তমান প্রেক্ষিতে একবার ভেবে দেখতেই তো পারি। এক, সিরাজদৌল্লার সঙ্গী কেন বেঈমান হতে পেরেছিলেন? কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে লোভ দেখিয়েছিল,
তালিকায় থাকা এই অযোগ্যদেরও তো লোভ দেখানো হয়েছিল, টাকা দিলেই সরকারি শিক্ষকতা। 8 ফেল করা লোক সেও অঙ্কের মাস্টারমশাই হতে পারবে, একবার একটা গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছিল। তাই আসল মীর জাফর কারা এটা ভেবে দেখার তো সময় হয়েছে, যে টাকা দিল নাকি যে টাকাটা নিল। ইতিহাস থেকে তো আরও একটা শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। মীর জাফর বলুন আর মীর কাসেম, শেষমেশ তো সবারই চরম ক্ষতি হয়েছিল, আর লাভ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যারা ওই সরকার বানিয়ে ফেলেছিল মোটামুটি। এক্ষেত্রেও তো লাভ সরকারেরই। কেন বলছি, ওই তালিকায় থাকা দাগি চিহ্নিতদের তো এবার টাকা ফেরত দিতে হবে। 1804 জন এখন অবধি এদের যে মাইনেটা এতদিন ধরে পেয়েছেন সেই টাকা ফেরত দিতে হবে, তার সঙ্গে সুদ দিতে হবে। কাকে দিতে হবে ফেরত? সরকারকে। কোন সরকারকে? যে সরকার দুর্নীতিটা রুখতে পারেনি, যে সরকারের আমলেই এই দুর্নীতিটা হয়েছে, যেটা পরিষ্কার, এবং যে সরকার এই দুর্নীতিটা হয়েছে সেটা স্বীকার করে নিয়ে এই দুর্নীতিগ্রস্তদের তালিকা টাঙিয়েছে, সেই সরকারকেই যারা দুর্নীতি করেছে তাদের দুর্নীতি করার জন্য টাকা দিতে হবে। মজার না? দেখুন, এতদিন তালিকা ছিল না বলে দিতে হয়নি, কিন্তু এবার তালিকা প্রকাশের পর ব্যাপারটা তো সরকারি বৈধতা পেয়ে গেল। এবার তো আর আদালতের নির্দেশ থেকে বাঁচা যাবে না, হয় টাকা দাও নয় জেলে যাও। এই অভিযুক্তরা জামিন পেতে থাকলেও তো অযোগ্যদের জেলটা নিশ্চিত হয়ে যাচ্ছে যদি তারা টাকাটা না দেন। ভাবুন, এখন পর্যন্ত এই নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত কতজন জামিন পেয়েছেন, এটাও তো দেখতে হবে। টাকা পয়সা ফেরত দিতে না পেরে কতজন অযোগ্য জেলে যাওয়ার রাস্তায় যান, এটা হবে। কারণ সবাই যে নেতা মন্ত্রীদের আত্মীয় ঠাত্মীয় এরকম ব্যাপার তো নেই। অনেকেই আছেন যারা ঘটি বাটি বিক্রি করে টাকাটা তুলে দিয়েছিলেন। এবার কিভাবে দিয়েছিলেন, টাকাটা জোগাড় করেছিলেন, সেটা বড় কথা না, তারা অন্যায় করেছিলেন। এবার অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে, কিন্তু ঘটনা হচ্ছে তখন ঘুষের টাকাটা তো তারা জোগাড় করেছিলেন ঘর বাড়ি চাটি বাটি সব বিক্রি করে। এইবার এই ক্ষতিপূরণটা দেবেন কোত্থেকে? ফলে নিশ্চিতভাবেই আরও একটা বড় গোলমালের একটা রাস্তা তৈরি হচ্ছে। কারণ কে কিভাবে টাকা দিয়েছিলেন এটা কোর্ট তো দেখবে না। কোর্ট তার জায়গায় যদি অনড় থাকে, ফের একটা গোলযোগ শোনার জন্য তৈরি থাকুন। এবার গোলযোগটা তো একদিকে, আরেকদিকে ওই বললাম সরকারের আর্থিক লাভ, সেটা একটু খেয়াল করে দেখুন। আদালতের নির্দেশ অনুযায়ী অযোগ্যদের চাকরি জীবনের মোট বেতন, মানে যে কদিন চাকরি করেছেন তার সঙ্গে 12% সুদ দিতে হবে তার উপর। এটা হালকা রাফ হিসেব করি আপনাদের জন্য। 11-12-এর শুরুতে মাইনে মোটামুটি 44,000-এর আশেপাশে। 2024 পর্যন্ত 12% সুদ ধরে টাকার অঙ্কটা কত জানেন? প্রায় 26 লাখ টাকা। মানে এক একজন অযোগ্যকে 26 লক্ষ টাকা করে দিতে হবে। নবম দশমের ক্ষেত্রে এক একজন শিক্ষককে, অন্তত দাগি শিক্ষককে, চাকরি হারাকে অন্তত 24 লক্ষ টাকা দিতে হবে এক একজনকে। এবার ধরুন গ্রুপ সি আর গ্রুপ ডি, এদের নামটা এখনও তালিকায় নেই। এরা যদি লিস্টে থাকেন বা ভবিষ্যতে যদি এক যাত্রায় পৃথক ফল তো হয় না, যদি আদালত এরপর নির্দেশ দেন যে ওদেরও তালিকাটা প্রকাশ করতে হবে এবং ওদেরও টাকা ফেরত দিতে হবে, ফেরত তো দেওয়ার কথাই। এবার তালিকার নির্দিষ্ট করে যদি প্রকাশ করতে বলে দেয়, তাহলে এদের এক একজনকে 12 থেকে 16 লক্ষ টাকা করে ফেরত দিতে হবে। ভাবতে পারছেন? শিক্ষক ধরলে শুধু এখন অবধি 1804 প্রকাশিত নাম, এদের তো দিতেই হবে 24 থেকে 26 লাখ টাকা করে এক একজনকে, 1804 জনকে। আর এরপর যদি ওই সিডি হয় তাহলে আরও প্রায় 1004 তো বটেই। ভাবতে পারছেন কত লাখ টাকা? এবার মীর কাসেম না মীর জাফর বেঈমানদের তকমার জন্য কি পরিণতি হবে, আর এই অযোগ্যদের
যে পরিণতিটা হবে সবই তো কিরকম মিলে যাচ্ছে না? সবারই তো একই পরিণতি, সর্বনাশ। ইতিহাস মিলিয়ে দিচ্ছে। আর এখান থেকে আরেকটা আশঙ্কা উকি দিচ্ছে, ওই বলছিলাম গোলযোগ হবে। যোগ্যদের চাকরি যাওয়ায় একের পর এক খারাপ খবর পেতে দেখেছি আমরা। আরামবাগের চাকরিহারা শিক্ষক কৃষ্ণকান্ত রায়ের মৃত্যু হয়েছিল। স্ত্রী অভিযোগ করেছিলেন মানসিক অবসাদে শেষ হয়ে গেছেন তার স্বামী। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে ঝাড়গ্রামের আদিবাসী চাকরিহারা সুবল সোরেনের। ব্রেন স্ট্রোক হয়ে গেছিল। সুবল আন্দোলনের নেতা ছিলেন। এবার ভাবুন, যোগ্য চাকরিহারাদের মতো অযোগ্যদের ক্ষেত্রে এরকম কোনো তালিকা আজকের পর দেখতে হবে না তো? তবে যাই হোক, জানেন তো, একটা বিষয় নিশ্চিত, এই ভয়ঙ্কর পরিস্থিতির পরেও দায়টা কেউ নেবে না। বড়জোর একটা দায় তৈরি করে বলের মতো বানিয়ে এই রাজনীতিকরা দায় ঠেলাঠেলি খেলবেন। কাউকে 26 লাখ দিতে হবে। যোগ্যদের চাকরি যাওয়ায় কেউ সুইসাইড বা অবসাদে মৃত্যু হয়েছিল। এবার যদি দাগিদেরকেও এরকম কিছু লোকে পড়তে হয় তাহলে এই দায় কে নেবে? না, আমি বলি পুরো বিষয়টা কিন্তু আপনার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে সমস্ত শোনা হচ্ছে। আলাদা আমাদের মন্তব্য নেই। যাদের চাকরিটা যাবে তারা কাউকে না কাউকে তো টাকা দিয়েছে, কেন আপনাদের নিজেদের শুধু মান সম্মানটা যাবে? দোকানটা খুলেছিল বলেই আপনারা তো কিনতে গেছিলেন। দোকানটা তৃণমূল কংগ্রেস খুলেছিল, তো তৃণমূল কংগ্রেসের নেতারা যদি দোকান খুলে থাকেন, সেখানে আপনারা গিয়ে যদি আপনাদের মান সম্মান যায়, তাহলে সেই নেতাদের নাম বলুন, আমাদেরকে জানান, আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে জানান। আমরা সেই জেলা ওয়াইজ সেই নেতাদের ছবি এবং নাম পুরো টাঙিয়ে দেবো মার্কেটে। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে, যেটা সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছেন। যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছেন, চাকরি প্রাপক রয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি আমাদের আইনজীবী সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টা সুপ্রিম কোর্টে কথা দিয়েছেন এবং পুরোটাই মানে এসএসসি থ্রু আমাদের আইনজীবী বিষয়টা ডিল করছে। কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। আগে কি হলে কি হতো আমাদের এটা বিষয় নয়। আগে তো এরমভাবে তো অনুমান বা জল্পনার ভিত্তিতে কাজ হয় না। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। দেখুন, গোপাল কৃষ্ণ গোখেল বলেছিলেন, বাংলা আজ যেভাবে ভারত কাল তাই ভাবে। ব্রিটিশ আমলে কথাটা হয়তো সত্যি ছিল, মানে ব্রিটিশ বাংলায়, কিন্তু এখন সত্যি নেই। কারণ এখন তো ব্রিটিশ বাংলা না, এখন বিশ্ব বাংলা। এই যুগে কথাটা আন্ডারস্টেটমেন্ট। এখন হবে আজ বাংলা যেভাবে বিশ্বকাল তা ভাবে। এই যেরকম বাংলার রাজ্য সরকার আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় 26,000-এর চাকরি বাঁচাতে চেয়েছিল, পারেনি। ওদিকে দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও তার এই যে শুল্ক নীতি, সেটা মার্কিন আদালতে বাঁচাতে চেয়েছিলেন, পারলেন না। দেখুন, আমেরিকার আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, ট্রাম্প জরুরি অবস্থা আইন কার্যকর করেছেন বটে, কিন্তু জরুরি অবস্থা জারি করে শুল্ক আরোপ বা কর চাপানোর এখতিয়ারই নাকি তার নেই। মানে পুরোটাই অনধিকার চর্চা করেছেন। এবার এই সরকারি এখতিয়ারের মধ্যে না হলেও এসএসসি তো তারই আন্ডারে, শিক্ষা দপ্তরের আন্ডারে। এবার এসএসসিও তারা তাদের এখতিয়ারভুক্ত কাজটা ঠিকভাবে যে করেনি সেটা তো নিশ্চিত। নইলে এত মানে অন্তত আপাতত 1800 দাগি তো, মানে অন্তত 1800 দাগি তো এভাবে ঢুকে পড়তে পারতো না। বুঝুন কাণ্ড। তার মানে দুটো জায়গাতেই কীরকম প্যারালালি নিজেদের এখতিয়ার বহির্ভূত কাজ করা হয়েছে এবং দুটোই আদালতে ডিফেন্ড করা যাচ্ছে না। এক্ষেত্রে বাংলা আর আমেরিকা এক। অদ্ভুত না? অবশ্য ডোনাল্ড ট্রাম্প এই প্রথম যে এখতিয়ার লঙ্ঘন করেছেন তা অবশ্য না। আর ডোনাল্ড ট্রাম্প পড়বেনই না বা কেন, জানেন তো? সব মার্কিন প্রেসিডেন্টই কম বেশি এখতিয়ার লঙ্ঘন করেন, এটাই তাদের একটা স্ট্যাটাস সিম্বল। কিন্তু মুশকিল হচ্ছে, অতীতে এভাবে কাউকে আদালতে ধাক্কা খেতে হয়নি, মানে অন্তত মনে পড়ছে না সেরকমভাবে। আমেরিকার আদালত শুল্ককে এই যে অবৈধ বলে দেওয়া হলো, এবার কি হবে? শুল্ক উঠে যাবে? না, সেটাও হবে না।
কারণ সব জায়গাতে রাজনীতিকরা একটা ফসকা গেরোর ব্যবস্থা করে রাখেন। ট্রাম্পের সামনে সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ থাকছে, 14ই অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে হবে, ট্রাম্প যাবেন। এবার সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যাবে সেটা তো বিচারপতিরা ঠিক করবেন। এবার এই বিচারপতিদের কারা ঠিক করেন, কে ঠিক করেন? এইখানে আমেরিকার একটা স্পেশালিটি আছে, যে জন্যে ওই আমেরিকার প্রেসিডেন্টরা এখতিয়ার বহির্ভূত কাজগুলো খুব নিশ্চিন্তে করেন। কারণ শূন্য পদ হলে প্রেসিডেন্ট স্বয়ং ওই বিচারপতির নাম মনোনয়ন করেন, তারপর সেই নামকে মার্কিন উচ্চকক্ষ বা সেনেটে বিচারের মুখে পড়তে হয়। মানে বিচারপতি প্রার্থীর ইন্টারভিউ নেয় সেনেট, কড়া কড়া প্রশ্ন করে, তারপর ভোটাভুটির পর বিচারপতি মনোনীত হন। মানে আলটিমেটলি ওই যেরকমভাবে আমাদের সংসদে আইন বা সংশোধনী এই ধরনের জিনিসপত্র বিল টিল পাস করানো হয়, ঠিক একই পদ্ধতিতে ওখানে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত হন। এবার মার্কিন সেনেট তো ট্রাম্পের পার্টির দখলে, তাই ট্রাম্প জমানায় যে কজন বিচারপতি মনোনীত হয়েছেন তারা সবাই তো ট্রাম্পেরই পছন্দের লোক। তার মানে বুঝতেই পারছেন কি হতে পারে। এবার দেখুন, এটা দেখতে হবে যে ওই সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ট্রাম্পের পছন্দসই কতজন বিচারপতি আছেন। তার আগের আমলেরও তো কেউ কেউ থেকে থাকতে পারেন, তারা যে তাকে পছন্দ করবেন এরকম কোনো কথা নেই। এই মানে ওই সুপ্রিম কোর্টের রায় ওই ডেমোক্র্যাট আর রিপাবলিকান বাছাইয়ের হিসেব নিকেশের ওপরেই নির্ভর করছে। এবার যদি মার্কিন সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের পক্ষে যায় তাহলে কি হবে? কি আর হবে, লম্পজম্প করছেন, আরও কিছুদিন করবেন। আর যদি বিরুদ্ধে যায় তাহলে ভারতের আন্তর্জাতিক উচ্চতাটা এক ঝটকায় অনেকটা বেড়ে যাবে, আর ট্রাম্পের রাজনীতি ধাক্কা খাবে। আর ওই জেডি ভান্স, আমরা কালকে বলছিলাম ভাইস প্রেসিডেন্ট, তিনি আবার জোর গলায় তিনি ওই হোয়াইট হাউসে গেলে কি কি করবেন, কোন পর্দাটা বদলাবেন সেগুলো বলতে শুরু করে দেবেন। সোজা কথায় আমেরিকার ভেতরে এবং বাইরে অর্থাৎ গোটা বিশ্বে মানে ভারসাম্যটাই বেবাগ বদলে যাবে। দেখুন, আমেরিকার সংবিধান অনুযায়ী শুল্ক আর কর স্থির করার অধিকার একমাত্র আমেরিকার সংসদের, কিন্তু বহু বছর ধরেই তো প্রেসিডেন্টরা পার্লামেন্টকে জাস্ট বাইপাস করে দিয়ে এই শুল্ক আর করও আরোপ করে চলেছেন। এবার কর আরোপ বা কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচারও হয়। এটাই প্রাচীনতম গণতন্ত্রের একটা প্রথা হয়ে গেছে। শুধু মাঝখান থেকে ট্রাম্প ফাঁসছেন তার কারণ তিনি একটু বেশি বাড়াবাড়ি করেছেন। মার্কিন প্রেসিডেন্টকে যে বিশেষ কয়েকটা ক্ষমতা দেওয়া হয়েছে তার সবকটাতেই তিনি অনেক বাড়তি কাজ করে ফেলেছেন আর কি, আরও ওপরতে চাপিয়ে গিয়ে করেছে। আদালত সেটাই বলেছে, বা সুপ্রিম কোর্টও যদি সেটাই বলে তাহলে ট্রাম্প যতই ওপর সাহসী সাজার চেষ্টা করুক, তাহলে বুকটা নিশ্চিতভাবেই একটু দ্রুত করবেই। তিনি যে লুকিয়ে লুকিয়ে নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন সেটা তো সে দেশের মিডিয়াই ফাঁস করে দিয়েছে। ঘোর ভারত বিরোধী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস তারাই তো লিখেছে শুল্ক নথি নিয়ে মোদির সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন ট্রাম্প। এর আগে এক জার্মান সংবাদপত্র একই দাবি করেছিল, ট্রাম্প নাকি মোদির সঙ্গে 4 বার যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু মোদি সাড়া দেননি। বুঝতে পারছেন তো? কিন্তু আমেরিকায় ট্রাম্পের যে পরিস্থিতি সেটা আরও খারাপ করে দিচ্ছে কিন্তু এই মোদির তাকে দুচ্ছাই করাটা। ট্রাম্প আমেরিকাকে গ্রেট করার চেষ্টা করেছেন, ভারত আর পাকিস্তানকে ধমক দিয়ে সংঘাত থামানোর কথা বলেছেন, আর ইদারিং তারপর কি করেছেন, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস থেকে একটু একটু করে সরে এসছেন এবং কোনো চালই যে কাজ করছে না সেটা বুঝে শুল্ক চাপিয়ে নিজের ইগোটাকে স্যাটিসফাই করার চেষ্টা করেছেন। ইদানিং সেই ট্রাম্প যখন তলায় তলায় মোদিকে ফোন করার চেষ্টা করেন তখন তো বুঝতে হবে যে একটু চাপেই আছেন। দেখুন, ফেব্রুয়ারিতে মোদি যখন ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গেছিলেন তখন ট্রাম্প দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানাননি। হোয়াইট হাউসের কর্মচারী এক মহিলা ওই ট্রাম্পের ওভাল অফিসে মোদিকে নিয়ে যান। তার মানে ইউরোপিয়ান দেশের রাষ্ট্রনায়কদের যে মর্যাদাটা দেওয়া হয় ট্রাম্প মোদিকে সেই মর্যাদা দেননি, দিতে চাননি কারণ চাপে রাখতে চেয়েছিলেন। এটা চাপে রাখার চেষ্টার শুরু। ট্রাম্পের শুল্ক যুদ্ধ সেটা তো
দুনিয়ার সমীকরণটাই বদলে দিয়েছে। সেটাও তো চাপে রাখারই চেষ্টা, কিন্তু তাতে লাভ কি হয়েছে? লাভ যেটা হয়েছে, চাপে যাদের ফেলার চেষ্টা হয়েছিল তারা বহাল তবিয়তে রয়েছে, উল্টে যে চাপে ফেলতে গেছিল অর্থাৎ আমেরিকা, অর্থাৎ ট্রাম্প, সে চাপে পড়েছে। রাশিয়ার ভারত তো পাশাপাশি ছিলই, এবার ট্রাম্পের ধাক্কায় ভারতের পাশে চলে এসছে চীনও। এবার কে কার পাশে থাকবে, আন্তর্জাতিক রাজনীতির সেই নতুন ছক একটু একটু করে স্পষ্ট হচ্ছে। কিন্তু দেশের অন্দরে কোন দল কোন অবস্থানে আছেন সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। এই যেমনটা হচ্ছে এসআইআর বা সার ইস্যুতে, বিহারে সার শুরুর সময় থেকেই বিরোধিতায় সরব ছিল কংগ্রেস আর অন্য বিরোধী দলগুলো। এবার প্রকাশ্যে সেই সুরেই সুর মিলিয়েছে তৃণমূলও, কিন্তু মুখে বলছে নো স্যার, আর কার্যক্ষেত্রে কমিশনকে দেখা যাচ্ছে বলছে ইয়েস স্যার। যেমনটা এই BLA 1 তালিকা জমা দেওয়ার ক্ষেত্রে হয়েছিল, সর্বদল মিটিংয়ে গিয়ে মাত্র 5টা জেলার BLA তালিকা জমা দিয়ে দিয়েছে তৃণমূল। এবার এর দুটো দিক আছে, তালিকা জমা দিল, এটা হচ্ছে প্রথম দিক, যতই মুখে বলা হোক দেওয়া হবে না, আগেও দেওয়া হয়েছিল, এবারও দিল। কৌশলটা কি? বাইরে যতই নো স্যার বলা হোক, এসআইআরের বিরোধিতা করা হোক, কিন্তু কমিশনের বিরুদ্ধে তো বাইরে দাগা, আসল জায়গায় কাজ করা হচ্ছে কমিশনের নির্দেশ মেনে। আবার মাত্র 5টা জেলার নামে তালিকা জমা দিয়ে বোঝাতেও চাওয়া হলো যে দেখুন দিচ্ছি কিন্তু পুরোটা দিচ্ছি না, অল্প দিচ্ছি, মানে খাচ্ছি কিন্তু গিলছি না। আধিকারিকদের সাসপেনশন নিয়েও তো ঠিক একই স্টান্স নিয়েছিল রাজ্য। কমিশনের নির্দেশ মতো তাদের সাসপেন্ড করা হচ্ছিল শেষ মুহূর্তে, অনেকবার বলার পর, একবারে হয়নি, বেশ অনেকবার বলার পর হয়েছিল, যখন মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে ধমক দিয়েছিল, তারপরে করা হয়েছিল। কিন্তু এফআইআর সেটা সরকার করেনি। মানে সাপও মরল অথচ লাঠিও ভাঙলো না, শ্যামকুল দুকুলি থাকলো। এইটা হচ্ছে এখন স্ট্র্যাটেজি। কমিশনের সঙ্গে তৃণমূলের এই ইয়েস স্যার নো স্যার খেলাটা কিন্তু বেশ ভালো চলছিল। সুরটা অবশ্য কেটেছে, জানেন তো, এই খেলাগুলোর মুশকিল হচ্ছে একটাই, এগুলো বেশি দিন চলে না, কোথাও গিয়ে তো সুর কেটেছে। বহুতল আবাসনে বুথ তৈরির প্রস্তাব নিয়ে কেটেছে। কমিশন ঠিক করেছে এই প্রথমবার শহরের ওই বহুতলগুলোতে আলাদা করে বুথ তৈরি করা হবে, ওইগুলোর মধ্যেই, যাতে ওই বহুতলের আবাসিকরা বিনা বাধায় নিশ্চিন্তে ভোটটা দিতে পারেন। এবার বিনা বাধায় এটা নয় সরিয়ে দিলেন, মানে তাদের মধ্যে একটা অনীহা যাতে দেখা না দেয় যে আরও যেতে হবে, তার বদলে তারা ঘরের মধ্যে বুথ থাকলে দিয়ে দিলেন, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা তৃণমূলের একদম নাপসন্দ। এবার কেন নাপসন্দ সেটা নিয়ে বিরোধীরা তারা আবার বক্তব্য রাখার সুযোগ পেয়ে গেছেন। তাদের অভিযোগ হচ্ছে তৃণমূল বছরের পর বছর ওই বহুতলের বাসিন্দাদের হুমকি দিয়ে ভোটই দিতে দেয়নি। অবশ্য আপনাদেরও মনে পড়ছে, আমি নিশ্চিত, সে মনে আছে উল্টোডাঙ্গার আবাসন অটো দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল অবরোধ করার মতো। ভোটের রেজাল্ট বেরোনোর পরই আবাসনে ঢুকে পড়েছিল সেই শাসক দলের মদতপুষ্ট অটো আর বাইকের বাহিনী। বহুতলের সেই ক্ষতে মলম লাগাতে আসরে নামতে হয়েছিল খুদ তো ওই তৃণমূলের সুপ্রিমোকে। এবার সেই আবাসনেই যদি বুথ তৈরি হয়, সেখানে তৃণমূলের নেতারা এন্ট্রি নিয়ে একটুও সংশয়াচ্ছন্ন থাকবেন না, তা হয় নাকি? বহুতল আবাসনে বুথে নারাজ তৃণমূল, কমিশনের প্রস্তাবে অসন্তুষ্ট রাজ্যের শাসক দল। 26-এর বিধানসভা নির্বাচনে ভোটার বিন্যাসের পরিবর্তনের নিরিখে প্রায় 14,000 বুথ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বর্তমান রাজ্যে বুথের সংখ্যা 80,661, এর সঙ্গে প্রায় আরও 14,000 বুথ যুক্ত হচ্ছে। সব মিলিয়ে বুথের সংখ্যা দাঁড়াতে পারে 94,000-এর বেশি। এবার প্রথমবারের মতো বহুতল আবাসনগুলিতে বুথ তৈরির পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মূলত শহর কলকাতায় বহুতলের সংখ্যা বৃদ্ধি এবং ভোটদানের হার কম থাকার বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ করা হচ্ছে। যেসব বহুতলে অন্তত 400 বা তার বেশি বাসিন্দা রয়েছেন, সেখানে বুথ তৈরির কথা ভাবা হচ্ছে। इलेक्शन कमीशन का जो कानून है, कानून में ये बात किया जाता है जो कोई प्राइवेट प्रेमिसेस में कोई वोट नहीं होता है। কেন বেসরকারি জায়গায় বুথ, এই কারণ দেখিয়ে বিরোধিতা করছে তৃণমূল। যদিও নির্বাচন কমিশনের প্রশ্ন, বুথে আপনাদের এজেন্ট থাকলে সমস্যা কোথায়?
হলে আমি মনে করছি ওরকম হবে না, আমার অনেক সিকিউরিটি আছে, প্রপার ব্যবস্থা হবে, একদম ডিসিপ্লিনে ভোটটা হবে। যেমন আমাদের তো এখানে অনেক সিকিউরিটি থাকে, আর আশা করি গভর্নমেন্ট থেকে আমাদেরও সিকিউরিটি নিশ্চয় ওরা দেবে ভোটের জন্য। খুবই ভালো হেল্প হবে আমাদের, আমরা শান্তিপুষ্টভাবে ভোট দিতে পারবো। বাইরে অনেক লোক যায় না, আর এখানে হলে সবাই আমরা নিজে চেষ্টা করে সবাইকে ভোট করাতে হবে, ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে। 24-এর লোকসভা ভোটের পর উল্টোডাঙ্গার বহুতলে তৃণমূলের অটো ইউনিয়নের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ ওঠে। তাতে নাম জড়িয়েছিল স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর। বিরোধীদের অভিযোগ, বছরের পর বছর বহুতলের বাসিন্দাদের হুমকি দিয়ে ভোট দিতে দেয়নি, তাই এখন হারার ভয় পাচ্ছে তৃণমূল। যাদের সামনে মানে মমতা ব্যানার্জির মতন ভাবমূর্তি সম্পন্না একজন নেত্রী রয়েছে, তাদের ভোট তো দেবে মানুষ, নাকি অন্য কোনো পন্থা বা পদ্ধতি তারা অবলম্বন করে? কিছু জায়গায় রয়েছে যেখানে ভোট লুট হয়, তৃণমূল সেই ভোট লুটগুলো করান, মৃত ভোটাররা ভোটদান করেন, অনেক কিছু করেন সেখানে, সেই সুযোগগুলো হয়তো হবে না, সেই জন্য অবজেকশন তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল যেটা করছে সেই নাগরিকের সুবিধার্থে বলছে, ফলে জোর করে বিজেপির কোনো এজেন্ডা, একটা বুথের পাশে বহুতল আছে, তো তার জন্য আবার ভেতরে বহুতল হবে, মানে বুথ হবে কেন? কিন্তু তৃণমূল কেন বিরোধিতা করছে? তবে কি বহুতলের বাসিন্দারা ভোট দিলে হিতে বিপরীত হতে পারে? দেখুন, খেলা হবে এই স্লোগানটা ইদানিং সুপারহিট, একদম শুরুর থেকেই শাসকের এই স্লোগানটা সুপারহিট। কিন্তু মনে রাখতে হবে সব খেলারই কিন্তু একটা নিয়ম আছে, আর সেই নিয়ম না মানলে রেফারি বাঁশি বাজিয়ে দেবেন, ফাউল। এই যেরকম ফাউল করে ফেলেছেন তৃণমূলের এক বিধায়ক। মতুয়া সংগঠনের সম্পাদক আর বনগাঁ পুরসভার তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস কেলেঙ্কারি কাণ্ড করেছেন। এটাকে আপনারা ওই হারাকিরিও বলতে পারেন। দেখুন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলে নিজেই বিপাকে পড়ে গেছেন। এবার রেফারিকে ক্ষেত্রে বাঁশিটা কে বাজিয়েছেন? অন্য দলের কেউ নয়, তিনি তার দলেরই নেত্রী মমতা বালা ঠাকুর। কারণ বিরোধী দলের নেতার বিরোধিতা করতে গিয়ে খেলার নিয়মটা ভেঙে বসে আছেন প্রসেনজিৎ। কীভাবে ভাবছেন তো? 2002 সালের ভোটার তালিকায় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নাম ছিল, কিন্তু তার বাবার নাম ছিল না। এই নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়ে ডেপুটেশন দিয়েছিলেন প্রসেনজিৎ বিশ্বাস, তাও আবার মতুয়া মহাসংঘের প্যাডে। আর এখানেই ভুলটা করে ফেলেছেন প্রসেনজিৎ। মমতা বালা ঠাকুরদের আন্দোলনের মূল দাবি তো ওই মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া নিয়ে। তিনি তৃণমূল না বিজেপি, এটা তো সেখানে বিচার্যই নয়, মতুয়া হতে হবে, এটাই তো আসল। মতুয়াদের স্বার্থ দেখার জন্য তারা রয়েছেন, এটা তো তারা দাবি করেন। সেখানে যদি মতুয়া একজনের নাগরিকত্ব নিয়ে মতুয়া মহাসংঘের প্যাডে তিনি চিঠি দিয়ে প্রশ্ন তুলে দেন, তাহলে তো সেটা বুমেরাঙা হবেই। দেখুন, অনুপ্রবেশ বিতর্কে অশোক কীর্তনিয়ার মতো অনেক মতুয়াই কিন্তু সমস্যায় পড়তে পারেন। সে বুঝতে পারছেন কোথায় ভুল করে ফেলেছেন প্রসেনজিৎ, খেলার নিয়ম ভেঙেছেন, তাই ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। কিন্তু সবটাই কি নিয়ম মেনে চলার তাগিদ? মুশকিল হচ্ছে এইটাই, জানেন তো, কেউ সোজা ব্যাপারটা সোজাভাবে দেখেন না। অনেকে এই রেফারির সততার মধ্যে অন্য উদ্দেশ্য দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কি বিজেপির মতুয়া শিবিরে ফাটল ধরানোর চেষ্টা? বাংলায় দ্রুত এসআইআর হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে অনলাইনে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের নাম থাকলেও নাম নেই তাঁর বাবার। পরিবার অনুপ্রবেশকারী, এই অভিযোগ তুলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্যাডে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ আবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক ও তৃণমূল কাউন্সিলর, আর তাঁকেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়ায় শোকজ করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লড়াই নিঃশর্ত নাগরিকত্ব ছিল, এবং সেটা মানে বড় মা বিনাপাণি ঠাকুর, গোপীকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে চলেছে, এবং আগামীতে আমার নেতৃত্বে এখনও ওরা চলছে, এটা এই লড়াই চলবে। তো সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এরকম করে যেটা করেছে প্রসেনজিৎ, সেটাকে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সেটা আমরা জানার পরে শোকেস করেছি।
যদিও এ নিয়ে সাফাই দিয়েছেন ওই মতুয়া তথা তৃণমূল নেতা। বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা, তার বাবার নাম ভোটার লিস্টে নেই 2002 সালে, সাধারণ মানুষের কোনো ভয় নেই, এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি। মতুয়া নেতার অভিযোগ অস্বীকার করে বিজেপি বিধায়ক তাঁকে সাসপেন্ড করার দাবি করেছেন। মমতা বলা তিনি তৃণমূলের সাংসদ, উনি তো উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের যদি ভালো চেতেন, প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক পদে রাখতেন না। কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসের উদ্বাস্তু পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করাচ্ছে। মতুয়া মহাসংঘের বিজেপি পন্থীদের মধ্যে তুমুল আকচাকচি শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের হাঁড়ি আলাদা হওয়ার জোগাড়। এবার মতুয়া মহাসংঘের তৃণমূলপন্থী অংশেও অস্বস্তি। অশোক কীর্তনিয়ার মতো সমস্যায় পড়তে পারেন অনেক সাধারণ মতুয়াই। মতুয়া ঐক্যের টানেই কি দলের নেতা তৃণমূল সাংসদের রোষে, নাকি মহাসংঘের বিজেপি পন্থীদের ঝগড়ায় একটি অংশকে নিজেদের দলে টানতে মতুয়া আবেগকে হাতিয়ার মমতা বালার? দেখুন, মতুয়া মহাসংঘের মধ্যে দুটো ভাগ, এটা আপনারা সবাই জানেন। এটাও জানেন যে মমতা বালা ঠাকুর, মধুপর্ণা ঠাকুর এরা যেরকম একদিকে তৃণমূলে মানে একটা লাইন, আর একটা লাইন শান্তনু ঠাকুরকে নিয়ে বিজেপিতে চলে গেছে। বিজেপির দিকেও তার মানে বেশ অনেক মতুয়া রয়েছেন যারা শান্তনু ঠাকুরের অনুগামী। ফলে এই যে বার্তাটা দেওয়া মমতা বালা ঠাকুরের এই প্রসেনজিৎ বাবুকে, তার মানে কোথাও গিয়ে দাঁড়াচ্ছে যে তার আসলে বার্তাটা ওই যারা বিজেপির লাইনে ঢুকে পড়েছিলেন মতুয়ারা, তাদের জন্য, তাদের পাশেও তিনি আছেন, তাদের স্বার্থ তিনি দেখেন। মানে লাইনটা বেলাইন হওয়া, সেখান থেকে আবার নিজের লাইনে ফেরানো, এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং। কিন্তু জানেন তো, এই লাইনের কথাতে মনে পড়লো, লাইন বেলাইন বলছি না, জাপানে বুলেট ট্রেনে চলেছেন প্রধানমন্ত্রী। চীন থেকে ফিরে 13ই সেপ্টেম্বর উত্তর পূর্বাঞ্চলে আবার তিনি নতুন লাইনের ফিতে কাটবেন, মানে মিজোরাম পর্যন্ত রেল পৌঁছবে। আর এদিকে মেট্রো রেল তারা আবার রুট চালু করতে গিয়ে হিমশিম খাচ্ছে কলকাতায়, কিছুতেই মসৃণভাবে চালু করা যাচ্ছে না নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো রুট। মানে লাইন ঠিক করা খুব গোলমেলে, সে রাজনীতিতেই হোক বা সত্যিকারের ট্রেন, মেট্রো, এই সমস্ত জায়গায়। এই শহরের মেট্রো ম্যাপে যেটা অরেঞ্জ লাইন, চিংড়িহাটার কাছে ওই বাইপাসের একটা ছোট্ট জায়গা, সেখানে কিছুতেই জোড়া যাচ্ছে না, তাই গোটাটাই আটকে রয়েছে। মানে কিছুদিনের জন্য বাইপাস বন্ধ না হলে সে কাজটা এগোবে না, কিন্তু রাজ্য প্রশাসন তাতে রাজি নয়। তাদের আশঙ্কা চিংড়িঘাটা মোড় লাগোয়া ওই গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনটা চালু হয়ে গেলে ভিড়ের জেরে একটা অস্বাভাবিক যানজট হবে, দুর্ঘটনা ফুটঘটনা অনেক কিছু হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি যে যানজট ঠেকাতে মেট্রোকেই সাবওয়ে তৈরি করে দিতে হবে। তাদের মতো তারা মনে করছেন এটা, এই বার্তাটা সব পক্ষের কাছে পৌঁছবে, মানুষ ভাববে তাদের স্বার্থে তারা করছেন। এবার মেট্রো তাদের তো আবার বুঝতেই পারছেন, কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি আবার অন্য লাইনের ব্যাপার। সেই দাবি পাল্টা দাবি, সেটা মানবে কি মানবে না, মানলে কাকে বার্তা দেওয়া হবে, সমস্ত কিছুতে এই মেট্রো প্রকল্পের কাজটা আটকে রয়েছে, একটার পর একটা দাবার চাল। মাঝখান থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামোর কাজ থমকে। তবে হ্যাঁ, এবার রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারা একটা সমাধান বের করেছেন। ওই বললাম তাগিদটা বড়, সামনে তো ভোট আসছে না, কে মানুষের কাছে কোন রুটে বার্তা দিচ্ছেন সেইটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো কাজ এবার হয়তো হবে। পুরোপুরি তৈরি হয়ে যাওয়া গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনটা বন্ধ রেখেই রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে RDNL। সেই না রয়েগা বাস না বাজেগি বাসেরই, আর কিছু বলার নেই। রাজ্য প্রশাসন আর মেট্রোর দড়ি টানাটানির মাঝে তার মানে মেট্রোটা চালু হবে, কিন্তু তার খেসারত দেবে কে? আপনি আমি সাধারণ মানুষ। একটা আস্ত স্টেশন বন্ধ থাকবে মানে এই শহরের মানুষ, ওই এলাকার মানুষ একটা স্টেশন থেকে বঞ্চিত হবে, একটা সুবিধার থেকে বঞ্চিত হবে। হোক, তাও তো নাকের বদলে নড়ুন, মানে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করেও মেট্রোটা তো চালু হবে, রুটটা তো চালু হবে। মানে মানুষের হাতে উন্নয়নের ফসল একটু কেটে এলেও আসবে তো। নেই মামার থেকে কানা মামা,
সব সময় ভালো। চিংড়িহাটা মানেই যেন জট। প্রথম জট ইএম বাইপাসের ওপর। ক্যাপ্টেন ভেরির দিক থেকে আসা রেল সেতু এবং চিংড়িহাটার দিকে রেল সেতু জোড়া বাকি মাত্র 366 মিটার। তার জন্য ইএম বাইপাস বন্ধ রাখতে হবে। আরভিএনএল অনুমতি চেয়েছিল, কলকাতা পুলিশ অনুমতি দেয়নি। নবদিগন্ত থেকে সিটি সেন্টারের মধ্যেও জমি জট। 22 আগস্ট মেট্রোর মেগা রিলিজের আগে আক্ষেপ করে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার বলেছিলেন, अगर स्टेट गवर्नमेंट से पूरी मदद मिली होती और हम लोग और एक 13 किलोमीटर चालू कर सकते थे, 13 किलोमीटर मोर। নতুন জট আন্ডারপাস। চিংড়িহাটা গৌর কিশোর ঘোষ স্টেশন তৈরি, কিন্তু 366 মিটারের সমস্যা মিটে রেল সেতু জুড়ে গেলেও গৌর কিশোর ঘোষ স্টেশন খুলবে না। রাজ্যের দাবি চিংড়িহাটার ভিড় নিয়ন্ত্রণে আন্ডারপাস বানিয়ে দিক মেট্রো। মঙ্গলবার আদালতে শুনানির আগে গুরুত্বপূর্ণ চিঠি মেট্রোর। মেট্রো জানিয়েছেন আগে আন্ডারপাস বানিয়ে দেওয়া হবে, তারপরে গৌর কিশোর ঘোষ স্টেশন খুলবে। অর্থাৎ নলবন আইটি সেন্টার খুলে গেলেও চিংড়িহাটায় ওঠানামা করা যাবে না। বিনিয়োগ হলো এই এন্টায়ার পথটা তৈরি করার ক্ষেত্রে এই কানেক্টিভিটিটা যদি এনশিওর করা না যায়, তাহলে এই টাকাটা যদি ব্যাংকেও কেউ রেখে দিত 5 বছর, তার ফিক্সড ডিপোজিট অন্যরকম হতো। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে, তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে। রোদ ঝড় জল সইছে মেট্রোর পিলার। তৈরি হয়ে যাওয়া স্টেশন, এদিকে রাস্তার যানজটে ঘাম ঝরছে জনতার। সুরাহা দুরস্ত। দেখুন, একটা সময় রাস্তাঘাট বা পাইপলাইন সারানো, বা যখন একদম শুরুতে মেট্রো চালু হয়েছিল, যখন মেট্রোর কাজ চলছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে, তখন দেখতাম ওই গায়ে যে এরকম ঢেকে দেওয়ার যে টিনগুলো, তার গায়ে লেখা রয়েছে টুডেজ পেইন ইজ টুমরোজ গেইন। আজকের কষ্ট কালকের আনন্দ। আর কথাটা এতেই হয়তো মানুষের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হতো। আসলে ভবিষ্যতে একটা সুন্দর স্বপ্ন দেখিয়ে দিলে মানুষ অনেক কিছু বিষয়ে আপোষ করে নিতে পারে। অনেকেই ভাবতে পারেন সেই যুগটা এখন অতীত, মানুষের ধৈর্য এখন অনেকটাই কমে গেছে, আর এখন সমস্ত কাজকর্ম এইভাবেই করা হয় যাতে মানুষের কষ্টটা বা সমস্যাটা ন্যূনতম হয়। কিন্তু এখনও অনেক ঘটনা আছে যা এই ধারণার জায়গাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। মানুষ আজও দেখে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আত্মত্যাগ করতে প্রস্তুত, যদি সত্যি সত্যি বৃহত্তর স্বার্থের ছবিটা ঠিকভাবে তাদের সামনে তুলে ধরা যায়। এই যেরকম ডুয়ার্সের জঙ্গল থেকে আসা একটা ভিডিও, জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছিল কবিগুরু এক্সপ্রেস, তখন রাত 2টো পেরিয়ে গেছে। হঠাৎই রেল লাইনে ছুটে চলে এসেছিল একটা হাতির ছানা, হস্তি শাবক। বাট সেটা দেখতে পেয়ে দ্রুত ট্রেনটা থামিয়ে দেন লোকো পাইলট। ট্রেনটা সেখানেই দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে থাকে যতক্ষণ না মা হাতিটা শাবককে নিয়ে সরিয়ে নিরাপদে চলে যায়। দেখুন, লোকো পাইলট আর সহকারী লোকো পাইলটের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, তৎপরতা, সেটা ওই হাতির ছানাকে বাঁচিয়ে দিয়েছে। এটা প্রশংসার যোগ্য। রেলের আধিকারিকরা প্রশংসাও করেছেন তাদের। কিন্তু আরও একটা জিনিস নজর কেড়েছে, জানেন, রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দীর্ঘক্ষণ এইভাবে ট্রেনটা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। যাত্রীরা কিন্তু কোনো অভিযোগ করেননি, কোনো প্রতিবাদ করেনি, কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, বরং সবাই খুব খুশি হয়েছেন যে এই হাতির ছানাটার কোনো ক্ষতি হয়নি। ওই বলে না, টুডেজ পেইন টুমরোজ গেইন, যে কথাটা বলছিলাম, একটা ভালো কাজের জন্য একটু আধটু অসুবিধে মানুষ চাইলে কিন্তু হাসি মুখেই মেনে নিতে পারে, যদি সামনের স্বপ্নটা, সামনের ছবিটা তাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা হয়, সৎ উদ্দেশ্য থাকে যদি তার মধ্যে। মুশকিল হচ্ছে এই ছবিটা আমাদের তো দেখান, ভবিষ্যতের ছবি একমাত্র দেখান রাজনীতিবিদরা। তারা কি আমাদের ওই সৎ ছবি কখনো দেখাতে পারেন? তাহলে আর আমরা অপেক্ষা করব কি করে বলুন তো? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।